নমস্কার, আমি শিউলি আর আপনারা শুনছেন ফেয়ারল্যান্ড। আজকে আপনারা শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি তারানাথ তান্ত্রিক অবলম্বনে এক হাড় হিম করা গল্প, অতৃপ্ত আত্মার ডাক। তাহলে আর দেরি না করে হারিয়ে যান এই রহস্যের জগতে। আর হ্যাঁ, এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলটি গিয়ে সবার আগে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি এক্ষুনি ক্লিক করুন, যাতে প্রত্যেকটা নতুন গল্পের আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। শুরু হচ্ছে তারানাথ তান্ত্রিকের গল্প, অতৃপ্ত আত্মার ডাক। তারানাথ বলল, সময় কত দ্রুত চলে যায়। এই দেখো না, আমার এখনো মনে হয় এই তো সেদিন আমি বীরভূমের শ্মশানে মাতু পাগলির সামনে বসেছিলাম। সে আমাকে সম্মোহিত করে কত ভয়ঙ্কর দৃশ্যের মুখোমুখি করেছে, কিন্তু ওই যে বলেছিল মাত্র 10 মিনিট, কিন্তু আমার কাছে মনে হয়েছিল একটা গোটা রাত কাটিয়ে দিলাম। কিংবা সেই বরাকার নদীর সেই সাধুর কথাই যদি বলি, যার সান্নিধ্যে আমি সত্যি সত্যি সব সাধনা করেছিলাম। আরও কত শত ঘটনা বারবার মনে হয় এই তো সবেমাত্র কিছুদিন আগেই ঘটেছিল, কিন্তু আসলে কি তাই? কত বছর কেটে গেল, আরও কাটবে, কিন্তু সেই সব দিন আর কখনো ফিরবে না, ফেরেও না। কেবল ওই স্মৃতিটুকু রয়ে যায়। কথাগুলো বলতে বলতে তারানাথ একটা দীর্ঘশ্বাস ছাড়ল। বুঝলাম, বৃদ্ধের মনে আজও উদাসীনতা ভর করেছে। আর আমরা জানি, তারানাথের মন যখনই উদাস হয়ে যায়, ঠিক সেই দিনই একটা জম্পেশ গপ্প বেরিয়ে আসে। কিশোরী গলির মুখ থেকে কেনা পাসিং শোয়ের প্যাকেটটা তারানাথের সামনে রাখতে রাখতে বলল, আচ্ছা ঠাকুর মশাই, আপনি তো অনেক গল্পই আমাদের বলেছেন, আমরাও শুনেছি। অনেক সাধু সন্ন্যাসীর সাথেও আপনার দেখা হয়েছে, কিন্তু এমন কারো দেখা কি পেয়েছেন যাকে আপনি মনের প্রাণে ভক্তি করেন? কিংবা এখনো যদি সুযোগ থাকতো তাহলে তার সাথে দেখা করতেন? এমনটা হয়েছে? কথাগুলো শুনে তারানাথের মুখে একটা হাসির রেখা ফুটে উঠল। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এমনটা আমার জীবনে অনেকবারই ঘটেছে। অনেকবারই মনে হয়েছে এর সাথে আর একবার দেখা হলে হয়তো অনেক কিছুই জানতে পারতাম, শিখতে পারতাম। কিশোরী কিছু একটা বলার উপক্রম করছিল। আমি তাকে থামিয়ে দিয়ে বললাম, একজনের কথা বলুন না, আপনারও আজকে মনটা সেই পুরনো দিনে পড়ে আছে। এই আমি যে গপ্প বেশ হবে, কি বলেন? তারানাথ কোনো কথা বলল না। সামনে রাখা পাসিং শোয়ের প্যাকেটটা তুলে সেখান থেকে একটা ধরিয়ে নীরবে টানতে লাগলো। আমরা তারানাথের সামনে সিগারেট খাই না। যদি খুব প্রয়োজন হয় তাহলে তারানাথ নিজেই উঠে যায় কোনো কাজে ছুতোয়। সিগারেটের গন্ধে পুরো ঘর ম ম করে উঠল। বৃদ্ধের চোখ বন্ধ। সিগারেট যখন প্রায় শেষ, তখন সেটাকে নারিকেলের খুলিতে গুঁজে দিতে দিতে আমাদের দিকে চোখ তুলে তাকালো। আমরা দুজনেই বেশ নড়ে চড়ে বসলাম, কারণ আমাদের পূর্ব অভিজ্ঞতা বলছে এইবার গপ্প শুরু হবে। তারানাথ বলল, দেখো, জীবনের অনেকটা সময় আমি পথে পথে ঘুরে বেরিয়েছি। এই সুবাদে নতুন নতুন মানুষের সাথে আলাপ ও পরিচয়ও হয়েছে বিস্তর। তারা সবাই আমার জীবনের এক একটা করে অংশ বলতে পারো। আলাদা করে কাউকেই উচ্চাসনে বসাতে পারবো না, তবে হ্যাঁ, একটা ঘটনা তোমাদের বলতে পারি, যা তোমাদের আগে কখনো বলা হয়নি। এইটুকু বলে তারানাথ একটু দম নিল। বুঝতে পারলাম
সে ঘটনাগুলোকে মনের মধ্যেই পরপর সাজিয়ে নিচ্ছে। আমি আর কিশোরী গুম হয়ে বসে রইলাম। তারানাথ বলতে শুরু করলো। চৈত্র মাসের দুপুর, বাড়ি থেকে বেরিয়ে পথে পথে ঘুরছি। দিন নেই, রাত নেই, কোনো উদ্দেশ্যও নেই। মাঠের পর মাঠ হাঁটি। ক্লান্ত হয়ে গেলে মাঠের মাঝখানেই কোনো বড় গাছ দেখলে সেখানে কিছুক্ষণ বসে আবারও পথ চলা শুরু করি। তেমনি সকাল থেকে পথ চলে বেশ ক্লান্ত হয়ে পড়লাম। মাঠের ঠিক মাঝখানে একটা বিশাল বট গাছ মাথা উঁচু করে বেশ খানিকটা জায়গা নিয়ে দাঁড়িয়ে আছে। একে তো খা খা মাঠ, তার উপর রোদের তেজ। দূরে একটা গ্রামের নিশানা দেখতে পেলাম ঠিকই, কিন্তু এই কাঠ ফাটা রোদে পথ চলা যায় না। তাই ঠিক করলাম এখানেই কিছুক্ষণ বসে বিকাল নাগাদ আবারও পথ চলা শুরু করব। তাহলেই সন্ধ্যা নামতে নামতে ওই গ্রামে পৌঁছে যাওয়া যাবে। কাঁধের ঝোলাটা গাছের একটা মোটা শেকড়ের উপর রেখে বসে পড়লাম। ঝোলায় তখনও বেশ কিছুটা শুকনো চিড়ে আর গুড় ছিল, কিন্তু জল ছাড়া তো চলে না। আশেপাশে কোথাও পুকুর বা ওরকম কিছু একটা আছে কিনা দেখার জন্য উঠতেই হঠাৎ লক্ষ্য করলাম আমি যেখানে বসেছিলাম তার ঠিক উল্টো দিকে একজন লোক বসে আছে। কাউকে দেখলেই নির্ভুল না হোক, অন্তত একটা আনুমানিক বয়স আন্দাজ করা যায়, কিন্তু এই লোকটির বয়স ঠিক কত হতে পারে তা বুঝতে পারলাম না। 30ও হতে পারে, আবার 50ও হতে পারে, কিছুই ঠিক নেই। সাধারণ গড়ন, মুখে একটা গোঁপদাড়ির চিহ্ন পর্যন্ত নেই, চুলও বেশ ছোট করে ছাটা, পরনে সাধারণ গ্রাম্য পোশাক। সে বোধহয় একটু ঝিমিয়েই পড়েছিল, কিন্তু আমার পায়ের শব্দে চোখ খুলে তাকালো, আর তারপর আমার দিকে কয়েক সেকেন্ড ভ্রু কুঁচকে তাকিয়ে থাকলো। আমি স্পষ্ট বুঝতে পারলাম সে আমাকে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু বলল না, তাকিয়েই রইল। এইবার আমি বললাম, আপনাকে দেখে পথিক বলেই মনে হচ্ছে, একটু জল পাওয়া যাবে? তোমরা হয়তো ভাবছো আমি সরাসরি জলের কথা কেন বললাম। তার একটা কারণ আছে। আমি দেখলাম লোকটার পাশে একটা ঝোলা মতন ব্যাগ, আর তার পাশেই একটা ভেজা জলের ঘটি। যদিও তাতে জল নেই, কিন্তু ঘটির গায়ে তখনও জল চুইয়ে চুইয়ে পড়ছে। ওই যে দেখছো ছোট ছোট কয়েকটা গাছ, তার পাশেই একটা ছোট্ট পুকুর আছে, সুন্দর জল। তোমার কাছে জল রাখার পাত্র আছে? লোকটির কথা বলার ধরন এতটাই গোছালো যে আমি মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম। সে আবার বলল, ঘটি আছে? আমি একটু আমতা আমতা করে বললাম, না, নেই। বেশ তো, এই নেও। বলেই লোকটি আমার দিকে তার ঘটিটা এগিয়ে দিল। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। তখনকার সময়ে জাতপাতের ব্যাপারটা খুবই মান্যগণ্য করা হতো, অথচ এই লোকটি যেন সেসবের কোনো তোয়াক্কাই করলো না। যদি করত তাহলে অপরিচিত একজন মানুষকে নিজের জল খাওয়ার ঘটিটা এগিয়ে দিত না। আমি দাঁড়িয়ে আছি দেখে সে আবারও বলল, কি হলো, নেও, জল নিয়ে এসো। ঘটিটা নিলাম। তারপর একটু জল নিয়ে সামনে এসে দাঁড়াতেই সে আবার বলল, খাবার আছে? আগে হ্যাঁ, আছে। বেশ বেশ। বলেই লোকটি
আবার আগের মতন দুই চোখ বন্ধ করে দুটো হাত মাথার উপর দিয়ে গাছের গুঁড়িতে হেলান দিয়ে দিল। আমি আর কোনো কথা বললাম না। খাওয়া শেষ করে ঘটিটা ফিরিয়ে দিতে গিয়ে দেখি সে তখনও একইভাবে গাছের গুঁড়িতে হেলান দিয়ে শুয়ে আছে, দুই চোখ বন্ধ। ঘুমিয়ে পড়েছে ভেবে আমি অতি সাবধানে ঘটিটা তার পাশে রেখে ফিরেই আসছিলাম, ঠিক তখনই সে বলল, তুমিও বুঝি পথে পথে ঘুরে বেড়াও? তুমিও? তবে কি সেও আমার মতন পথে পথে ঘুরে বেড়ায়? কথাটা শুনে আমার তো তেমনটাই মনে হচ্ছে। বললাম, ওই আর কি, বাড়িতে ভালো লাগে না তাই পথে বেরিয়েছি। আচ্ছা, এক কাজ করো, বসো এখানে। আর হ্যাঁ, আমাকে আপনি করে বলতে হবে না, আমি এতটাও মহান কেউ নয়। সত্যি বলতে কি লোকটার কথার মধ্যে এমন কিছু একটা আছে যা উপেক্ষা করা যায় না। আমি বসলাম, বললাম, তুমিও কি তাই? বলতেও পারো, আবার নাও বলতে পারো। তবে এইটুকু বলতে পারি, তুমি যেমনটা ভাবছো তেমনটা নয়। আমার সংসার আছে, বাড়িতে বউ আছে, একটা ছোট্ট মেয়েও আছে। এইবার আমি একটু অবাকই হলাম। যার বাড়িতে বউ বাচ্চা আছে, সংসার আছে, সে এইভাবে পথে পথে ঘুরবে কেন? উদ্দেশ্যই বা কি? সে আবার বলল, বছরের এই সময়টা আমি একটু পথে বেরিয়ে পড়ি, কিছুদিন এখানে ওখানে ঘুরে আবার ফিরে যাই। কিন্তু তোমাকে দেখে তো তেমনটা মনে হচ্ছে না। কিছু কিছু মানুষ থাকে যাদের সাথে কথা বলতে গেলেও চাইলেও কোনো কিছু গোপন করা যায় না। কোনো না কোনোভাবে ঠিকই সত্যিটা বেরিয়ে আসবে। এই লোকটিও ঠিক তাদেরই একজন। আমি সবটাই বললাম। দেখলাম সে খুব মন দিয়ে শুনলো আমার কথা, এতটুকু উদাসীনতা নাই। সবটা শুনে সে বলল, বেশ বেশ বেশ, দেখো কি হয়। তবে শোনো, আপন মানুষদের মনে কখনো দুঃখ দিও না। মাঝে মাঝে ঘরে ফিরে যেও। ঘরে ফিরলেই যে তোমার কার্যসিদ্ধি হবে না তেমনটা কিন্তু নয়। তবে হ্যাঁ, কিছুটা বিধিনিষেধ থাকে, মানতে হয়। যদিও কথাগুলো শুনে আমার খুবই ভালো লাগলো। সত্যি লোকটার কথা যত শুনছি ততই যেন তার প্রতি শ্রদ্ধা বেড়ে যাচ্ছে। কিন্তু এই শেষের কথাটা শুনে আমার মনটা যেন কেমন করে উঠল। বললাম, যদিও কি? এখন বলবো না। আর তাছাড়াও সব কথা বলতে নেই, এতে মন খারাপ হয়। তবে আমরা যখন নিজ নিজ পথে চলে যাব তখন নিশ্চয়ই বলবো। আমি আবার কারো মন খারাপ দেখতে পারি না। কথায় কথায় জানতে পারলাম তার নাম কৃষ্ণচরণ। বাড়িতে বউ বাচ্চা নিয়েই ছোট সংসার। সারাটা বছর এরও দিন আনি দিন খেয়েই কাটে। আগে একটা সময় সাধুসঙ্গ করলেও এখন আর সেটা সম্ভব হয় না। কিন্তু যে একবার এই পথে পা দেয় তাকে পথই ডাকে। আর সেই ডাকে সাড়া দিতেই বছরে কেবল এই সময়টাই সে কয়েকটা দিনের জন্য বেরিয়ে পড়ে, তারপর আবার ফিরেও যায়। বললাম, এতে তোমার মনে তৃপ্তি হয়? কৃষ্ণচরণ একটু হাসল, তারপর বলল, হবে না কেন? হ্যাঁ, আর তাছাড়াও এই পথে আমার পাওয়ার কিছুই নেই। এই শেষের কথাটা আমি ঠিক বুঝতে পারলাম না।
একটু অবাক হয়েই জিজ্ঞাসা করলাম, পাওয়ার কিছু নেই বলতে? ও কিছু না। কোথায় যাবে কিছু ঠিক করেছো? বুঝলাম সে ওই বিষয়ে কিছু বলতে চায় না। আমিও আর আগ বাড়িয়ে কোনো প্রশ্ন করলাম না। বললাম, না, তেমন কিছুই নয়, তবে আজ রাতে ওই গ্রামে রাত কাটানোর ইচ্ছে আছে, যদি সেখানে আশ্রয় মিলে যায়। বেশ তো, আমিও তো সেখানেই যাব, একসাথেই যাওয়া যাবে। তুমি আমার সাথে যাবে? আরও বেশ কিছুক্ষণ নানা কথা বলে মাথার উপর সূর্যের তেজ খানিকটা কমলে আমরা দুজন উঠে পড়লাম। দুজন পাশাপাশি হাঁটছি। হঠাৎ সে বলল, শোনো, পথে যদি কোনো সাপ দেখতে পাও তাহলে আমাকে বলবে, কেমন? আমি একটু অবাকই হলাম। সাপ? এই সময় এমন ফাঁকা মাঠে সাপ বের হয় এমনটা তো কখনো শুনিনি। আর তাছাড়া যদিও ভাগ্যক্রমে দেখা হয়ে যায়, তাতে ওনার কি কাজ? বললাম, কেন বলো তো? সে একটু হেসে শান্ত কণ্ঠে জবাব দিল, মারবো তাই। কথাটা শুনে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম কৃষ্ণচরণের মুখের দিকে। এ আবার কেমন কথা? আমি এমন অবাক আর বিস্ময় দৃষ্টি নিয়ে ওর দিকে তাকিয়ে আছি দেখে সে একটু হেসে বলল, কি হলো, অবাক হলে নাকি? আমি কোনো কথা বললাম না। সত্যি বলতে কি, তার প্রতি একটু আগেও আমার যেটুকু ভক্তি আর শ্রদ্ধা এসেছিল, মনে মনে সেটার ভিত এবার খানিকটা নড়ে গেল। কিন্তু কিছুই বললাম না। দেখলাম কৃষ্ণচরণ হাঁটছে কম আর আশেপাশে তাকাচ্ছে বেশি, কিন্তু খুঁজছে কি? হ্যাঁ, তেমনটাই তো মনে হচ্ছে। তবে কি সাপ, যা সে একটু আগেও বলল? কিন্তু একটা প্রশ্ন করতে যাব তার আগেই সে একেবারে আমাকে চমকে দিয়ে হঠাৎ করে হাতের লাঠিটা উঁচু করে দিল এক দৌড়। প্রথম দিকটায় বুঝতে না পারলেও লাঠিটা যখন সে পর পর কয়েকবার মাটিতে আঘাত করলো এবং তার ফলে যে জন্তুটা কয়েকবার মাথা উঁচু করে ছটফট করলো, সেটা একটা বিশাল বড় কালো সাপ। এমন সাপ আমি আগে কখনো দেখিনি, নামও জানি না। কিন্তু কৃষ্ণচরণ যখন লাঠির মাথায় করে সাপটাকে মাটি থেকে তুলল, তখন আমার শরীরের রক্ত হিম হয়ে এলো। কালো মিশমিশে ডোরা কাটা জন্তুটাকে দেখলে যে কারো মনেই শুধু ভয় নয়, তৈরি হবে আতঙ্ক। সে বলল, এতেই কাজ হবে। এটার নাম কি জানো? আমি তখনও লাঠি ডাগায় ঝুলতে থাকা জন্তুটার দিকে তাকিয়ে আছি এক দৃষ্টিতে। কৃষ্ণচরণ আবার বলল, নাম আমিও জানি না, তবে এই সময় মাঠে বের হয়, খুবই ভয়ঙ্কর এবং বিষধর। এর দাঁত থেকে এক ফোঁটা বিষ যদি তোমার শরীরে যায়, তাহলে আর রক্ষা নেই। চলো 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 চলো। বলেই সাপটাকে লাঠির আগায় ঝুলিয়ে হাঁটতে শুরু করলো। লোকটার এমন কর্মকাণ্ডে কিছুক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। তারপর আবার হাঁটতে শুরু করলাম। বেশ কিছুক্ষণ হাঁটার পর যখন আমরা গ্রামে পৌঁছে গেলাম, তখন সে বলল, তুমি এখানেই একটু দাঁড়াও, আমি এই যাবো আর আসবো। বলেই সে দিব্যি হাঁটা শুরু করলো। গ্রামটা খুব বেশি বড় নয়, ঘরবাড়িও বেশ পাতলা। একটা থেকে আরেকটা বাড়ির দূরত্ব বেশ খানিকটা। আমি তাকিয়ে রইলাম তার দিকে। দেখলাম সে একটা বাড়ির দরজায় গিয়ে দাঁড়ালো। তারপর একবার
এদিক ওদিক তাকিয়ে সোজা ঢুকে গেল ভেতরে। বুঝলাম চেনা লোক, কারণ অচেনা বাড়িতে তো কেউ এভাবে বিনা অনুমতিতে ঢুকতে পারে না। বেশ কিছুক্ষণ পর কৃষ্ণচরণ যখন বাড়িটা থেকে বেরিয়ে এলো, তখন দেখলাম তার সাথে আরও একজন মাঝবয়সী লোক। বাড়িটা থেকে বেরিয়েই দুজন নিজেদের মধ্যে কিছুক্ষণ কথা বলল। তারপর কৃষ্ণচরণ আমার দিকে তাকিয়ে হাতের ইশারা করে ডাকলো। ইশারা পেয়ে আমি সেদিকে এগিয়ে গেলাম। এইবার বাড়ির কর্তাগোছের লোকটি আমার দিকে তাকিয়ে বলল, ইনি আপনার সঙ্গী? উত্তরে কৃষ্ণচরণ বলল, হ্যাঁ, আজ রাতটা আমরা এখানেই থাকবো। আপনার কোনো অসুবিধে হবে না তো? না না, অসুবিধে আবার কিসের? কথাগুলো বলে খানিকটা ইতস্তত করে সে আবারও বলল, খিদে দি রান্না? না না না, তার দরকার হবে না। আপনাদের থেকে কিছু দিলেই আমাদের হয়ে যাবে। এইবার বাড়ির কর্তা একটু অবাকই হলো, কিছুক্ষণ তাকিয়ে থাকলো আমাদের দিকে, তারপর বলল, চলুন, আপনাদের থাকার... কথাটা শেষ করতে না দিয়েই কৃষ্ণচরণ বলল, গত মাসে তো আপনার মেয়েটা মারা গিয়েছে, তাই না? জলে ডুবে। যদি তার ঘরে আজকে রাতটা থাকতে চাই, আপনার কোনো আপত্তি আছে? এইবার আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। একটা মেয়ে মারা গিয়েছে 1 মাস হলো, তার ঘর নিশ্চয়ই বাড়ির অন্দরেই, কিন্তু তাই যদি হবে তাহলে তার কথা না হয় বাদই দিলাম, সে চেনা লোক, কিন্তু আমি তো একজন অচেনা লোক, বাড়ির অন্দরে প্রবেশ করি কিভাবে? আমি হতভম্বের মতন দাঁড়িয়ে রইলাম। দেখলাম বাড়ির কর্তার মুখটা নিমেষেই কালো হয়ে উঠল। কিছুক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, তারপর বলল, কিন্তু... সে ঠিক কি বলতে চাইল তা শোনা হলো না। তার আগেই কৃষ্ণচরণ বলল, পরে আপনাকে সব বলবো। অনুমতি মিলবে কি? ভেবেছিলাম লোকটি হয়তো রাজি হবে না, না হওয়াই স্বাভাবিক। এখন হয়তো বিষয়টা তেমন কিছু নয়, কিন্তু তখনকার সময়ে একজন অচেনা মানুষ সরাসরি বাড়ির অন্দরে রাত কাটাতে চাওয়া তো দূরের কথা, কল্পনাও করা যেত না। কিন্তু আমাকে অবাক করে দিয়ে লোকটি বলল, বেশ, মাধুরীর ঘরটা তো এখন ফাঁকায় পড়ে থাকে। মেয়েটা মারা যাওয়ার পর আমরা আর কেউই যাই না ও ঘরে। আপনি যখন থাকতে চাইছেন তখন থাকুন। কথাগুলো বলতে বলতে লোকটির কণ্ঠ খানিকটা ধরে এলো। আশাই তো স্বাভাবিক, বাবা তো, যেখানে মেয়ের বিয়ের পর অন্যের বাড়িতে চলে গেলেও ওর বুকটা ফাঁকা হয়ে যায়, অথচ চাইলেই মেয়েকে চোখের দেখা দেখতে পারে, কিন্তু এখানে তো সেটা সম্ভব নয়। এইবার লোকটি আমাদের বাড়ির ভেতরে নিয়ে গেল। ছোটখাটো গৃহস্থ বাড়ি, তখনকার দিনে যে যে গুণ থাকলে একটা গৃহস্থ বাড়ি ফুটে উঠত তার সব লক্ষণই আছে। আঙিনার ঠিক মাঝখানে একটা তুলসী মণ্ডপ, ইট দিয়ে বাঁধানো, তার সামনের দিকটায় লাল সিঁদুর আঁকা। বাড়ির উঠোনে গৃহদেবতার মূর্তি, আর তাতেই যে রোজ সকাল সন্ধ্যায় পুজো হয় তা একবার দেখলেই বোঝা যায়। সে আমাদের বারান্দা দিয়ে নিয়ে হেঁটে গিয়ে একটা বন্ধ ঘরের দরজার সামনে দাঁড়ালো। বাইরে থেকে দরজাটার শিকল তোলা। বুঝলাম এটাই সেই মাধুরী নামে মেয়েটির ঘর ছিল। ঘরের শেকল খুলে সে আমাদের ঘরের ভেতরে নিয়ে গেল, আর ভেতরে ঢুকতেই একটা সুন্দর গন্ধ এসে নাকে লাগলো, যেন সন্ধ্যার সময় ঘরে ধূপ দেওয়া হয়েছে। কিন্তু ধূপের গন্ধ তো এমন নয়, গন্ধটা কেমন যেন লাগলো, ঠিক
চেনা নয়। অনেক চেষ্টা করেও গন্ধটা আগে কখনো নাকে এসেছিল কিনা মনে করতে পারলাম না। দেখলাম বাড়ির কর্তার চোখে মুখেও একটা অবাক বিস্ময় ফুটে উঠেছে, কিন্তু কৃষ্ণচরণের গতিবিধির কোনো পরিবর্তন দেখলাম না। সে দিব্যি ঘরে পাতা তক্তপোষের উপর গিয়ে বসলো, তারপর গা এলিয়ে দিল। এরই মধ্যে বাড়ির কর্তা এতক্ষণ বাইরে জ্বলতে থাকা প্রদীপটা টেবিলের উপর এনে রাখলো, আর তাতেই পুরোটা ঘর আলোকিত হয়ে গেল। একটা কথা কি জানো, মানুষ চলে যায়, চলে যাবে, এটাই নিয়ম। জগতে কেউই চিরদিন থাকে না, শুধু থেকে যায় সেই মানুষটার হাজারো স্মৃতি। ঘরটা ঠিক আগে যেমন ছিল এখনো তেমনই আছে। এই কমাস আগেও যে ঘরে একজন থাকতো, সেটা ঘরের প্রতিটা জিনিস, প্রতিটা আসবাব দেখেই বোঝা যাচ্ছে। শুধু থাকতোই না, সে যে ঘরটাকে আপন করে নিয়ে সর্বক্ষণ আগলিয়ে রাখতো, গুছিয়ে রাখতো, সব কিন্তু আগের মতোই আছে। কেবল নেই সেই মানুষটা। মেয়েটা চলে যাওয়ার পর আমি আর এই ঘরে আসিনি। আজ আসলাম। কেনই বা আসবো? যে ঘরে আসলেই মেয়েটাকে দেখতে পেতাম, অথচ এখন ঘরটা কেমন ফাঁকা হয়ে পড়েছে। ভালো লাগে না ফাঁকা ঘর দেখতে। মেয়েটার মুখ ভেসে ওঠে চোখের সামনে, বুঝলেন? মনে হয় এই বুঝি দরজা খুলে দেখব মেয়েটা আমার শুয়ে আছে, ডাকলেই বুঝি দৌড়ে আসবে। কথাগুলো বলতে বলতে তার কণ্ঠ খানিকটা ভারী হয়ে এলো। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। দেখলাম কৃষ্ণচরণ দিব্যি তক্তপোষের উপর চোখ বন্ধ করে চিত হয়ে শুয়ে আছে। কথায় কথায় জানতে পারলাম বাড়ির কর্তাটির নাম অঞ্জন দাস। বাড়িতে লোক বলতে 4 জন, স্ত্রী এবং 2 সন্তান নিয়েই তার এই জগৎ সংসার। অঞ্জন দাস বলেই চলেছে মেয়ের কথা, বউয়ের কথা। মেয়ের মৃত্যুর পর বউটা এখন অনেকটা ভেঙে পড়েছে, সেই সব কথাই বলছে। আমি চুপ করে বসে শুনছি। এই কথা শুনতে শুনতেই হঠাৎ একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করলাম। না, ঠিক লক্ষ্য করলাম বলা চলে না, বলা উচিত অনুভব করলাম। আর সেটাই হলো, অঞ্জন দাস যখনই মেয়ের কথা বলছে, ঠিক তখনই হঠাৎ ঘরের বাতাস কেমন যেন ভারী হয়ে আসছে। মনে হচ্ছে ঘরের ভেতরেই কিছু একটা থমকে যাচ্ছে বারবার। প্রথম দিকটায় খুব বেশি আমল না দিলেও দেখতে দেখতে আমার এই অস্বস্তিটা ক্রমেই বাড়তে শুরু করলো। অঞ্জন দাস আরও কিছুক্ষণ নিজের কথা বলে জল খাবারের ব্যবস্থা করার জন্য উঠে পড়ল। সে ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর এইবার আমি কৃষ্ণচরণের দিকে তাকালাম। দেখলাম সে একইভাবে পা দুটো ঝুলিয়ে 2 হাত মাথার নিচে নিয়ে চিত হয়ে শুয়ে আছে, 2 চোখ বন্ধ। প্রদীপের আলোতে সেই বন্ধ চোখের 2 পাতার দিকে নজর করতেই দেখলাম চোখ দুটো মোটেও স্থির নয়, বারবার কেঁপে কেঁপে উঠছে থরথর করে। মনে হলো বন্ধ চোখেই কিছু একটা আলোড়ন খেলে যাচ্ছে। আমি কিছু একটা বলতে যাব, তার আগেই সে আমাকে প্রায় অবাক করে দিয়ে চোখ না খুলেই বলল, না, আজই পরিচয়, একটু আগেই। কথাটা শুনে আমি একেবারে থতমত খেয়ে গেলাম। তোমরা হয়তো ভাবছো এখানে অবাক হওয়ারই বা কি আছে। আছে বই কি, কারণ আমি যে প্রশ্নটা করতে যাচ্ছিলাম সেটা হলো, ঠিক কতদিন ধরে সে এই বাড়ির কর্তাটিকে চেনে। কিন্তু আমার এই অবাক হওয়ার কারণ একটা নয়,
বেশ কয়েকটি। তার প্রথম কারণ হলো, যদি সে নাই বা চিনবে, তাহলে সে এমন সোজা বাড়ির ভেতরে কি করে প্রবেশ করলো, আর কেন করলো? তোমাদের আগেই বলেছি, তখনকার সময় এমনই ছিল যে বাড়ির বাইরের কেউ কখনোই বাড়ির ভেতরে ঢোকার অনুমতি পেত না, যদি না সেই বাড়ির কর্তা নিজে সেটা করে। আর তাছাড়াও সে যদি অঞ্জন দাসকে চিনেও থাকে, তাহলে তার মেয়ে যে মারা গিয়েছে 1 মাস আগে, সেটাই বা জানলো কি করে? তার থেকেও বড় কথা হলো, আমি যে এই প্রশ্নটাই করতে যাচ্ছিলাম, সেটা সে বুঝলো কিভাবে? অস্বীকার করব না, বিকেলের দিকে কৃষ্ণচরণেরও এমন আচরণে তার প্রতি আমার ভক্তি বেশ খানিকটা কমে গিয়েছিল। কিন্তু এইবার এই শেষের কারণটার ফলেই হয়তো সেই এলোমেলো হয়ে যাওয়া ভক্তি আর শ্রদ্ধা আবারও ধীরে ধীরে জমাট বাঁধতে শুরু করলো। আমি একটু আমতা আমতা করে বললাম, কিন্তু ও আমি বুঝতে পেরেছি। একটু পর অঞ্জন দাস আমাদের জন্য ভেজা চিড়ে গুড় আর দুধ আনবে, সেটা খেয়ে নিও। আমি রাতে কিছু খাবো না। আমি আবারও অবাক হলাম, কিন্তু বিস্মিত হলাম না। দেখলাম সত্যি অঞ্জন দাস 1 ঘটি দুধ আর সাথে ভিজে চিড়ে আর গুড় নিয়ে ঘরের ভেতরে ঢুকলো। একটু লজ্জিত কণ্ঠেই বলল, মেয়েটা চলে যাওয়ার পর উনুনে আগুন জ্বলে না, পাশের বাড়ি থেকে রান্না করে নিয়ে আসতে হয়। তাই কেন উনুনে আগুন জ্বলে না কেন? জানি না, শুকনো উনুনে আগুন দিলে একটু পরই উনুন জলে ভরে ওঠে। এইসব কথা তো আর 10 জনকে বলা যায় না। লোকে 10 কথা বলবে, মেয়েটার বদনাম হবে। লোকে বলবে মেয়েটার জন্যই এমন হচ্ছে। কথাগুলো শুনে আমি একবার কৃষ্ণচরণের দিকে তাকালাম। দেখলাম সে এবার উঠে বসেছে। সে বলল, তুমি এখন যাও, কাল সকালে আমি নিজে তোমার উনুনে আগুন জ্বালিয়ে রান্না করে খেয়ে যাব, কেমন? রসদ তৈরি রেখো। দেখলাম কথাটা শুনে অঞ্জন দাসও বেশ অবাক হয়ে আমাদের মুখের দিকে তাকিয়ে রইল, কিন্তু কিছুই বলল না। অঞ্জন দাস যখন ঘর থেকে বেরিয়ে গেল, তখন কৃষ্ণচরণ বলল, দরজাটা লাগিয়ে দিয়ে এসে খেয়ে নিও। আমি উঠে গিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে আবার এসে বসলাম। মিথ্যা বলবো না, আমি একটু ভোজন রসিক মানুষ। সামনে খাবার রেখে গল্পে আমার মন বসে না। তাই খাওয়া দাওয়া শেষ করে আমি জিজ্ঞাসা করলাম, আমার কেন জানি মনে হচ্ছে তুমি এখানে শুধু আশ্রয়ের জন্য আসোনি। দেখো, যেহেতু আমাকে সঙ্গে নিয়ে এসেছো, তাই সবটা বলতে নিশ্চয়ই তোমার আপত্তি নেই। না, তা নেই। তখন বলিনি কারণ অঞ্জন দাস ছিল, তবে এখন আর বলতে বাধা নেই। ঘরটা কেমন গুমোট হয়ে আছে, তাই না? জানালাটা খুলে দিলে তাহলে ঘরে হাওয়া খেললেও খেলতে পারে। শেষের কথাটা শুনে আমার একটু হাসি পেল। বন্ধ ঘরের জানলা খুলে দিলে ঘরের ভেতরে হাওয়া প্রবেশ করবে, এটাই নিয়ম। আর তাছাড়াও জানলাটা দক্ষিণ দিকে। আমি উঠে গিয়ে জানলাটা খুলে দিতেই অবাক হয়ে গেলাম। সত্যি ঘরে 1 বিন্দুও হাওয়া প্রবেশ করলো না, অথচ বাইরে গাছপালা বাতাসে দুলছে। আমার জীবনে এরকম অলৌকিক ঘটনা কম ঘটেনি। প্রথম প্রথম অবাক হতাম, কিন্তু দিনে দিনে সয়ে গিয়েছে। তাছাড়া এখানে আসার পর যে কয়টা ঘটনার আঁচ পেয়েছি, তাতে ঘরে হাওয়া না আসাতে খুব বেশি অবাক হলাম না। জানলাটার পাল্লা খুলে দিয়ে আবার এসে বসলাম। কৃষ্ণচরণ বলল,
যদি বেশি গরম লাগে তাহলে বলবে, কেমন? বলেই একটু চুপ করে থাকলো। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলতে শুরু করলো, দুপুরে যখন তোমার সাথে আমার দেখা হলো ওই মাঠের মাঝখানে, তখন চোখ বন্ধ করে থাকতে থাকতে হঠাৎই ঘুমিয়ে পড়েছিলাম। পাতলা ঘুম, আর তখনই দেখলাম স্বপ্নটা। বেশি কিছু নয়, একটা মেয়ে তলিয়ে যাচ্ছে নদীর জলে, তার ঠিক পাশেই আর একজন, কিন্তু সে ডুবে যাওয়া মেয়েটিকে উদ্ধার করছে না, হাসছে। এর বেশি কিছুই দেখিনি। এইটুকু বলেই কৃষ্ণচরণ চুপ করে গেল। ভেবেছিলাম হয়তো আরো কিছু বলবে, কিন্তু বলার কোনো লক্ষণ না দেখে আমি নিজেই প্রশ্ন করলাম, তারপর? তারপর আর কি, কিছুই না। মানে এইটুকু স্বপ্ন দেখেই তুমি সবটা বুঝে গেলে? সে আমি বুঝতে পারি, আর আমি যে ভুল নয় সেটা তো এখানে এসেই বুঝলে। এইবার আমার মনে একটা প্রশ্ন উদয় হলো। এর আগেও যে এমন প্রশ্ন মনে আসেনি তা নয়, কিন্তু এবার কৌতূহল যেন মাথা চাড়া দিয়ে উঠল। বললাম, তুমি কে বলো তো? আমি কে সেটা তো তোমাকে বলেছি। এর বাইরে আমার দেবার মতো আর কোনো পরিচয় নেই বাবা। বুঝলাম সে নিজের সম্পর্কে আমাকে আর কিছুই বলতে চায় না, কিন্তু না বললেও আমি কিছুটা আন্দাজ করতে পেরেছি। অনেকদিন ধরেই এই পথের পথিক আমি। কারো ক্ষমতা দেখলে সেটা কোন মার্গের সেটা কিছুটা হলেও বোঝবার মতো জ্ঞান আমার আছে, কিন্তু এইবার লোকটিকে আমি ঠিকঠাক বুঝে উঠতে পারছিলাম না। ঠিক যেমন কাদার ভেতরে বাইন মাছকে যতবার ধরতে যাব সে ঠিক ততবারই হাত কলিয়ে বেরিয়ে যায়, ঠিক তেমন। বললাম, উনুনে আগুন জ্বলে না কেন? বললাম তো, কাল সকালে ঠিক জ্বলবে, আর রান্নাও হবে। কাল সকালেই দেখো। সেই রাতে তেমন কিছুই ঘটল না। দীর্ঘ পথ চলার পর পেটে দুটো দানা পানি পড়লে চোখ আর খুলে রাখা যায় না, শরীরে ভর করে আলিস্যি। আমিও শুয়ে পড়লাম। কৃষ্ণচরণ বসেই রইল, গতিবিধি স্থির। তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। হঠাৎ একটা শব্দে ঘুমটা ভেঙে গেল, খুবই মৃদু একটা আওয়াজ। তাকিয়ে দেখি কৃষ্ণচরণ এখন আর ওই তক্তপোষের উপর বসে নেই, বসে আছে মেঝেতে, আর তার ঠিক সামনেই রাখা সেই ভয়ঙ্কর বিভীষিকা। সেটাকে মাঠের মাঝখানে সে নিজেই লাঠির আঘাতে শান্ত করে দিয়েছিল। প্রদীপের লাল শিখা সেই মৃত জন্তুটার দাঁড়া কাটা কালো মিশমিশে শরীরটার উপর পড়ে সেটাকে যেন আরো ভয়ঙ্কর করে তুলেছে। আমি স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলাম সেই দিকে। কৃষ্ণচরণ এতক্ষণ চুপচাপ বসে থাকলেও এইবার তার ডান হাতটা চলে গেল মৃত সাপটার মাথায়। পরম যত্নে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। দেখে মনে হলো মা তার ছোট্ট ঘুমন্ত শিশুটার মাথায় পরম যত্নে হাত বুলিয়ে দিচ্ছে। তার এমন কর্মকাণ্ডে আমি খানিকটা অবাক হয়ে গেলাম, কিন্তু তখনও বুঝিনি এটাই সবে শুরু। বেশ কিছুক্ষণ এভাবে চলার পর হঠাৎ আমার দুই চোখ বিস্ময় আর আতঙ্কে
ঠিকরে বেরিয়ে আসার জোগাড় হলো। আমার জায়গায় যে কোনো মানুষ থাকলেও তারও যে এমনটাই হবে তার বলে দিতে হয় না। দেখলাম এতক্ষণ যে জন্তুটা স্থির হয়ে পড়েছিল, এইবার সেটা ধীরে ধীরে মাথা তুলে কৃষ্ণচরণের সামনে ভক্তিতে এপাশ ওপাশ দোলাচ্ছে। তারপর ধীরে ধীরে মাথাটা নুইয়ে অন্ধকারে মিলিয়ে গেল। কৃষ্ণচরণ বেশ কিছুক্ষণ বসে রইল, তারপর উঠে তক্তপোষের পাশে বসতে বসতে বলল, আমার কাজ শেষ, এবার যা করার সেই করুক। আমার গলা বুঝে আসছে বারবার, কণ্ঠ দিয়ে একটাও স্বর বের করতে পারছি না। তবুও অনেক কষ্টে শরীরের সব বলটুকু গলার ঠিক মাঝখানটায় এনে ধরা কণ্ঠে বললাম, এটা তেমন কিছুই না। অতৃপ্ত আত্মা দেহ থেকে বেরিয়ে যাওয়ার পরও চারপাশে ঘুরে বেড়ায়, ততক্ষণ ঘুরে বেড়ায় যতক্ষণ না তার মুক্তি মিলেছে। মুক্তি পেলে আর কোনো চিন্তা থাকে না। মেয়েটার আত্মাও মুক্তি পাচ্ছিল না, তাই ভাবলাম মুক্ত করে দিই। এটা তেমন কিছুই না। কিন্তু আমি নিজের চোখেই দেখেছি সাপটা মৃত ছিল একটু আগেও। তাহলে এখন কি জীবিত? জীবিত নয়? না, মৃতকে জীবিত একমাত্র ঈশ্বরই করতে পারেন। মেয়েটির আত্মা এই ঘরেই ঘুরে বেড়াচ্ছিল, তাই তাকে একটা দেহের ব্যবস্থা করে দিলাম। এমনটা আমি পারি, তুমিও পারবে, সবাই পারবে। আজ আর কোনো কথা নয়, এই ঘুমিয়ে পড়ো, যাও ঘুমিয়ে পড়ো। আর অঞ্জন দাসটাকে কিছু বলবে না, কষ্ট পাবে। কেন কষ্ট পাবে? কেন? সে যদি শোনে তার স্ত্রী তার মেয়েকে হত্যা করেছে, তাহলে কষ্ট পাবে না? তুমি কষ্ট পেতে না? কিন্তু তিনি তো মা নন, মাধবীও অঞ্জন দাসের মেয়ে নন। মাধবী কে সেটা আমিও জানি না, ভাবতে হবে। পরের দিন সকালে কৃষ্ণচরণের কথা মতো অঞ্জন দাস রান্নার সব রসদ এনে দিল। গতকাল অঞ্জন দাসের 2 মেয়েকে দেখতে পাইনি, আজ দেখলাম। একজনের বয়স আন্দাজ বছর 6 আর আরেকজন একটু বড়। কৃষ্ণচরণ বড় মেয়েটিকে বলল, নেও মা নেও, তুমি রান্না করো। দেখলাম মেয়েটি কৃষ্ণচরণের কথা শুনে একবার বাবার দিকে তাকালো। বুঝলাম উনুন যে জ্বলবে না সেটা সে জানে। অঞ্জন দাস মেয়ের এমন চাহনি দেখে ইশারা করতেই মেয়েটি এগিয়ে গেল। প্রথম 2 বার আগুন জ্বালাতে গিয়েও জ্বলল না। দেখলাম একটু আগেও যে উনুনটি শুকনো ছিল, এবার সেখানেই নিচ থেকে কুলকুল করে জল উঠে চোখের পলকেই ভরে উঠল। আর সেটা দেখেই কৃষ্ণচরণ বিরক্ত কণ্ঠে প্রায় চিৎকার করে বলে উঠল, আহ! এই সামান্য কথায় কে কি বুঝলো জানি না। দেখলাম উনুনের ভেতরের জল ধীরে ধীরে কমতে শুরু করলো। কৃষ্ণচরণ আবার বলল, এবার জ্বালাও তো মা, এবার জ্বালাও। এইবার আগুন জ্বলল। শুধু জ্বললই না, বেশ দিব্যি রান্নাও হলো। রান্না শেষে খেয়ে দিয়ে আমরা যখন চলে যাওয়ার উপক্রম করছি, তখনই দেখলাম অঞ্জন দাস কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। বুঝলাম সে কিছু বলতে চায়, কিন্তু ঠিক
কিভাবে বলবে সেটা সে বুঝতে পারছে না। দেখলাম তার এমন ভাবগতিক দেখে কৃষ্ণচরণ একটু হেসে বলল, আর কোনো প্রশ্ন করো না, কেমন? বলেই কৃষ্ণচরণ হাঁটতে শুরু করলো, কিন্তু আমি দাঁড়িয়ে রইলাম। জিজ্ঞাসা করলাম, মাধুরী তোমার নিজের মেয়ে নয়? অঞ্জন দাস যেন একেবারে চমকে উঠল। এই প্রশ্নের উত্তরে অবাক হয়ে বলল, আপনি কিভাবে জানলেন? তারপর সে যা বলল তা ঠিক এমন। প্রায় 14 বছর আগে মেয়েটিকে সে গঞ্জ থেকে ফেরবার পথে কুড়িয়ে পেয়েছিল। তখনও তার এই দুটো সন্তান জন্মায়নি, তাই ভেবেছিল এই সন্তানটাকেই সে মানুষ করবে। এই কথা এতদিন কেবল দুজন মানুষই জানত, সে নিজে এবং তার স্ত্রী প্রমীলা দেবী। এছাড়া আর কেউই জানে না, এমনকি তার 2 মেয়েও না। কিন্তু আমি এ কথা কিভাবে জানলাম প্রশ্ন করতেই আমি আর কিছু বললাম না। অঞ্জন দাসের কাছ থেকে বিদায় নিয়ে আমি যখন গ্রামের বাইরে এলাম, তখন দেখলাম কৃষ্ণচরণ একটা ঝোপের আড়ালে উবু হয়ে বসে কিছু একটা দেখছে। আমিও এগিয়ে গেলাম, আর যেতেই যা দেখলাম তাতে আমার 2 চোখ ঠিকরে বেরিয়ে আসা জোগাড়। দেখলাম একটা কালো মিশমিশে টোরা কাটা সাপ ঝোপের আড়ালে কুণ্ডলি পাকিয়ে বসে আছে। সে দেহে যে এখন আর প্রাণ নেই সেটা বলে দিতে হয় না। কৃষ্ণচরণ সেদিকে তাকিয়ে থাকলো বেশ কিছুক্ষণ, তারপর আমার দিকে তাকিয়ে বলল, আমার বাড়ি ফেরার সময় হয়েছে, তুমিও বাড়ি ফিরে যাও, এতে তোমারই ভালো হবে। যাও যাও যাও। বলেই সে আর এক মুহূর্তের জন্য অপেক্ষা না করে সোজা হাঁটতে শুরু করলো। আমি দাঁড়িয়ে রইলাম সেখানেই। কেন জানি না, তার শেষ কথাটা শুনে মনটা ভারী খারাপ হয়ে উঠল। একটু আগেও একবারের জন্য মনে হয়নি এবার আমার বাড়ি ফেরা উচিত। সেই এখন বাড়ির জন্য মনটা যেন কেমন করে উঠল। বারবারই মনে হতে লাগলো, না, এবার আমাকে বাড়ি ফিরতে হবে। মনে হতে লাগলো কিছু একটা ফেলে এসেছি সেখানে, আমাকে যেতেই হবে। পরের দিন সকালে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। 1 সপ্তাহ পর যখন আমি বাড়িতে পৌঁছলাম, তখন দেখলাম বাড়ির সকলেই উঠোনের কাছে বসে আছে। অন্য সময় আমি বাড়িতে ফেরার পর সবাই ছুটে আসে আমার কাছে, বাবা বকাঝকা করে, কিন্তু এইবার দেখলাম তেমন কিছুই হলো না। সবাই আগের মতোই বসে রইল, সবার মুখই গম্ভীর। বিষয়টা আমার মোটেই ভালো লাগলো না। এগিয়ে গেলাম। এরই মধ্যে আমাদের পুরনো চাকর বনমালী এগিয়ে এলো। বললাম, বাড়িতে কিছু হয়েছে? বনমালীর মুখটা থমথমে। সে ধরা ধরা কণ্ঠে বলল, গিন্নিমার শরীর ভালো না, চলো দেখবে, চলো। তোমাকে খোঁজার জন্য লোক পাঠানো হয়েছিল, কেউই খোঁজ দিতে পারেনি। কথাটা শুনেই আমার পায়ের তলার মাটি সরে গেল। আমার মা অসুস্থ, আমার দরদি মা অসুস্থ। ছুটে গেলাম ঘরে। দেখলাম বাড়ির মহিলারা মাকে ঘিরে বসে আছে। আমি যেতেই সবাই সরে গেল। আমি মায়ের মাথার কাছটায় বসলাম। দেখো দেখো গিন্নিমা, কে এসেছে। দেখলাম কথাটা শুনে মায়ের বন্ধ চোখের 2 পাতা দুবার কেঁপে কেঁপে উঠল। তারপর ধীরে ধীরে খুলে গেল চোখের পাতা। বেশ কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে রইল, আর সেই খুলে যাওয়া চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল 1 ফোঁটা জল। তারপর ধীরে ধীরে বন্ধ হয়ে গেল।
আমি মায়ের একটা হাত জড়িয়ে ধরে বসে রইলাম বেশ কিছুক্ষণ। অনুভব করলাম মাও আমার হাত শক্ত করে চেপে ধরেছে। তারপর ধীরে ধীরে মৃদু কণ্ঠে বলল, তুই এসেছিস বাবা? জানতাম তুই আসবি। ঠাকুর তোকে আনার জন্যই আমাকে অসুস্থ করেছিল। তুই এসেছিস, আর কোনো ভয় নেই। এইটুকু বলে তারানাথ চুপ করল। তারানাথের দুই চোখ ছলছল করছে। আমি আর কিশোরী চুপ করে বসে রইলাম বেশ কিছুক্ষণ। তারপর কিশোরী বলল, ঠাকুর কৃষ্ণচরণের সাথে আর আপনার দেখা হয়নি? তারানাথ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, না, ওই একবারই। কিন্তু আমি বেশ কয়েক বছর পরও একবার অঞ্জন দাসের বাড়িতে গিয়েছিলাম। বলতে পারো গল্পটার শেষ ভাগ জানার জন্যই গিয়েছিলাম। অঞ্জন দাস প্রথমে আমাকে চিনতে পারেনি। দুটো মেয়েরই বিয়ে দিয়ে দিয়েছে। বড় মেয়েকে নিজের কাছে রেখেছে। জামাইও ভারী ভালো। কথায় কথায় জানতে পারলাম অঞ্জন দাসের স্ত্রী মারা গিয়েছে সেই ঘটনার 7 দিন পর। কিভাবে? ঘুমের ঘোরেই। চোখ মুখ নাকি নীল হয়ে গিয়েছিল। সাপে কামড়ানোর লক্ষণ হলেও শরীরে কিন্তু তার কোনো চিহ্ন ছিল না। আপনারা শুনছিলেন তারানাথ তান্ত্রিকের গল্প অতৃপ্ত আত্মার ডাক। গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। গল্পটি একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে ফেয়ারল্যান্ডকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, যাতে তারানাথ তান্ত্রিকের এই ধরনের আরও রোমাহর্ষক গল্প, রহস্যময় গল্প সবার আগে আপনি পেয়ে যান। আগামী সপ্তাহে আরও একটি নতুন কোনো তারানাথ তান্ত্রিকের ভয়ঙ্কর এবং রহস্যময় গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই ফেয়ারল্যান্ডের সঙ্গে থাকুন।